তোমরা যদি কলকাতার এত কাছাকাছি কাশ্মীরের মতো ভাইব নিতে চাও তাহলে কিন্তু এইখানটায় চলেই আসতে পারো ঘাটশিলার। সেই ছোটবেলায় ফুটবল মাঠে 10 বার দৌড়ানোর পরে যেরকম হাল হতো এখন মনে হচ্ছে যেরকম হাল হয়েছে 10 বার দৌড়েছি। আমাদের এই ছোট্ট বোন কিন্তু আজকে আমাদের এই ওয়াটারফলসের গাইড ছিল। এটা হচ্ছে সত্যিকারের পয়সা উসুল, মানে পয়সা খরচা করে ঘুরতে আসার মজাই হচ্ছে এই জায়গাটা। এখন বাজে ভোর 5:22 রবিবার, আর আমরা এখন আছি কিন্তু হাওড়া স্টেশনে। অফিস থেকে কি ছুটি দিচ্ছে না চিন্তা করো না, মাত্র একদিনের ছুটিতে আজকে কিন্তু কলকাতার কাছে একটা ভালো জায়গায় তোমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের সাথে যা স্ক্যাম হয়ে গেছে না আজকের, রিজনটা হচ্ছে আমাদের যে ট্রেনটা ছিল 6:20-তে সেটা ডিলে হয়েছে, 8:30টায় ছাড়বে। আর আমরা যেহেতু আজকে সকালে যাচ্ছি, আজকেই ফিরবো, ওখানে গিয়ে ঘুরতেই পারবো না, তাই জন্য আবার নতুন ট্রেনের টিকিট রিজার্ভেশন করলাম ওর পরেরটা 6:30-এ। যতই আমরা এইসব এক্সপ্রেস ট্রেন চড়ি আর যাই চড়ি, আসল মজা কিন্তু এই লোকাল ট্রেনে ঝুলে ঝুলে যাওয়ার। এই ট্রেনের কিন্তু এটা ফার্স্ট হল্ট আসছে খড়গপুর, এখানে ফার্স্ট দাঁড়াবে 2 মিনিটের জন্য হল্ট হবে। তো এখানটাতে নেমে তোমাদেরকে স্টেশনটা দেখাই, আর কিছু খাওয়া দাওয়াও করতে হবে, সকাল থেকে কিছু না খেয়েই আছি, খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এটা হচ্ছে খড়গপুর ফার্স্ট এটার হল। এখানটাতে ট্রেন মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো দাঁড়ায়। এখানে খাবারের দোকান ফোকান অনেক আছে, তো নর্মালি তোমরা যদি টিকিটের মধ্যে খাবারটা ইনক্লুড করো তাহলে প্রবলেম নেই, আর না হলে এখানটায় যে টাইমটায় ট্রেনটা দাঁড়ায় সেই টাইমের মধ্যে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারবে। আবারও কিন্তু খড়গপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। খড়গপুরে নেমে কিছু পাইনি, তো ট্রেনে এখন ভেজ কাটলেট আর ব্রেড নিয়ে নিয়েছি, দুজনে দুটো, 40 টাকা করে নিল, বেশ মোটামুটি ভালোই, খারাপ না। তো খেতে লাগি, দেখি কতক্ষণে গিয়ে এবার পৌঁছাই। তখন অপেক্ষা করার ফাইনালি আমরা নেমে গেছি ঘাটশিলা স্টেশনে। ট্রেন এসে দাঁড়ায় কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে, আর তোমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে, যেটা ওই দিকে পড়ছে। আর আমরা যে ট্রেনটাতে এসেছিলাম ওই যে ট্রেনটা আপাতত চলে যাচ্ছে, টাটা বাই বাই, আবার পরের দিন। আর যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি সব থেকে বেশি ইন্টারেস্টেড ঘাটশিলাতে আসা, এই যে সামনের দিকে কিন্তু সেই দৃশ্যগুলো আমরা অল্প অল্প থেকে বেরিয়েই কিন্তু তোমরা এখানে অটো, বাইক, টোটো সব কিছুই পেয়ে যাবে। তো এখানে দাম দর করে তোমাদেরকে দেখে শুনে যেতে হবে, যাতে তোমরা নর্মালি লিস্ট পেয়ে যাবে কোথায় কোথায় ঘুরবে। আর এখানে টাইমিং ভাড়া দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দুটোর মধ্যে আলাদা আলাদা চুজ করে যেটা তোমরা ঘুরবে মেনলি সেটা চুজ করে নিয়ে তোমরা অটো বুক করতে পারো। এখান থেকে আমরা অটো ধরে নিলাম, এই যে অটো করে এখন বেরোচ্ছি আমরা। যে জায়গাগুলো তোমাদেরকে দেখবো A to Z সবকটা লিস্ট আমি দেখিয়ে দিলাম। আর ফার্স্ট টু লাস্ট আমরা যে কটা স্পট ভিজিট করছি, মেন জায়গা যেগুলো আসলে দেখতে হবে একদিনের ঘোরাতে, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছে। আর আমাদের প্রথম যে জায়গাটা নিয়ে এসছে, যেটা সবার লাস্টে দেখবো ভেবেছিলাম, সেটাতেই প্রথম চলে এসছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যিনি এখানে শেষ নিঃশ্বাস এখানে ফেলেছিলেন, সেইখানটায় আমরা এসেছি। একটা ঐতিহ্যবাহী জায়গা। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই সেই বাড়ি যেখানটায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এখানে ওনার কিন্তু অনেক পুরাতন জিনিস রয়েছে, সবকিছু এখানটাতেই রয়েছে। আর এখানটাতে কিন্তু সেই পাঠশালাতে এখন পড়ানো হচ্ছে। আমরা যে টাইমটা এসেছি সেই পাঠশালায় সবাই শিক্ষক মশাই কিন্তু এখানে অপুর পাঠশালাতে বাচ্চাদের পড়াচ্ছে। এখানে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম, দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নুটবিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। বা বেশ শুনে একটা আলাদাই জিনিস লাগলো। এই পাঠশালার পাশে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে আম খেত, আলাদাই একটা আবেগ বাঙালি। এই যে পুরো জায়গাটা দেখছো, এই পুরো জায়গাটা জুড়েই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছিল, এবং এটাই তার সেই অপুর পাঠশালা, যেখানে এখনো পর্যন্ত শিক্ষকতা চলেই আসছে। দাদা বলো, এরপরে আমাদের কোন জায়গায় নিয়ে যাচ্ছ? এরপরে রাতমোহনা নিয়ে যাব, সুবর্ণরেখা নদী। আচ্ছা চলো রাতমোহনায় যাওয়া যাক। অটোতে যা রাস্তা না, কাঁপুনিতে কাঁপতে কাঁপতে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পটে। এটার নাম হচ্ছে রাতমোহনা। আর বর্ষাকালে কিন্তু এই সুবর্ণরেখার নদীর জল পুরো ফুলে ফেপে উঠেছে, আর এই জলের আওয়াজটা তো তোমরা শুনতেই পাচ্ছ, বুঝতে পারছো ফিলটা। আমরা কিন্তু ওই যে সামনে ব্রিজটা দেখছো, ওই ব্রিজ থেকেই অটো করে এসেছি। আর ওইদিকে একটা ইস্পাত কারখানা আছে, এখান থেকে এই যে জায়গাটা, এখান থেকে অটোগুলো ওইখানে দাঁড়ায়। এখান থেকে তোমরা, এখানে প্রচুর পরিমাণে এখন জল, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হয়েছে। আর এই যে পাশের যে রাস্তাটা দেখছো, এই দিকে রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু একটা ঝর্ণা আছে, যে ঝর্ণাটা ওই সামনের দিকে, চলো ওটা আগে তোমাদেরকে দেখ। কই যাস? হ্যাঁ
বর্ষাকালে কিন্তু ঘাটশিলা আসার মজাই হচ্ছে এইটা, যে ঝর্ণাগুলো নর্মাল টাইমে প্রায় বোঝাই যায় না, সেই ঝর্ণাগুলো একদম বর্ষাকালে ফুলে ফেপে ওঠে। এরকম একটা জায়গা কলকাতা থেকে এত কাছে, মাত্র 3 থেকে 3.5 ঘন্টা দূরে। সত্যি বলতে আমি জানতাম না এই ঘাটশিলাটা না আসলে এত সুন্দর প্রকৃতির কোলে একটা আলাদাই জায়গা। এই যে ঝর্ণার জল বেশ ঠান্ডা, ও ঠান্ডা জল, পুরো ঠান্ডা ঠান্ডা জল। আর টাইম নিয়ে আসলে কিন্তু আমি সত্যি বলতে এখানে একটা স্নান করে নিতাম, বেশ আলাদাই মজা লাগতো। সেই ঠান্ডা ঠান্ডা কুল কুল। এটা আমাদের ঘোরা হয়ে গেল। কাকু এখন আমাদের কোথায় নিয়ে যাবে বলো? এখন সিদ্ধেশ্বরী। সিদ্ধেশ্বরী টেম্পল। চলে এসেছে আমাদের 3য় নম্বর স্পটে। এটা হচ্ছে এই যে ওয়ে টু শ্রী শ্রী প্রাচীন সিদ্ধেশ্বরী শিব টেম্পল, যেটা কিন্তু এখান থেকে 658 মিটার। তো চলো, সাথে যদি কোনো বয়স্ক লোক আসে বা কারো হাঁটুতে প্রবলেম আছে এরকম কেউ যদি এসে থাকে, তাকে কিন্তু এখানটাতে ট্রেকিং করিও না, কারণ অনেকটা খাড়াই তো ঢালটা, তো সে হাঁটতেও পারবে না, অসুস্থ হয়ে যেতে পারে। তো যারা উঠতে পারবে তারাই কিন্তু এটার উপরে উঠে শিব মন্দিরটা দর্শন করবে। এতক্ষণ হাঁটার পরে ঘাম জড়ে গেছে, আর এখনো 460 মিটার এই বাড়িকে যেতে হবে। এই যে ভালো হয়েছে, এই বলছিলাম না বয়স্ক মহিলা একদম আনবে না, এই হচ্ছে অবস্থা হয়েছে এখন। এই যে ইনফরমেশনটা আমি জানতাম না, সেটা হচ্ছে এই মন্দিরটাতে যাওয়ার জন্য কিন্তু এই যে ঘরটা, এখানটাতে টিকিট কাটতে হয়, দুজনের 30 টাকা আর এন্ট্রি করতে হয়। আর এই পথ থেকে এখনো সোজা আর কিছুটা যেতে হবে আমাদেরকে। আর কিছুটা হাঁটার পরে 370 মিটার বাকি আছে, এখনো আমাদেরকে যেতে হবে। উপরে উঠেছি এই ভিউটা দেখার জন্য, এখনো পুরোটা যায়নি। আর সব থেকে মূল উদ্দেশ্য হলো শিব মন্দিরটা দর্শন করা। আর এই ওপরটা থেকে পুরো ঝাড়খণ্ডটাই কিন্তু দেখা যাচ্ছে, দেখছো, পুরো আলাদা রকমের ভিউ। একে দেখে আমার নিজের কষ্ট হচ্ছে, বাপরে গেমে স্নান হয়ে গেছে, আমরা তবু ছেলেরা পারি। আর এই এতটা রাস্তার পরে আর একটু ওপরে বাকি, আর পুরোটাই কিন্তু খাড়াই ঢাল, দেখতে পাচ্ছ এখানে লাল পুরো মাটি। আর বৃষ্টি হয়েছে, এখন তো বর্ষাকাল, পুরো বৃষ্টিটা হয়ে কিছু মাটি এখান থেকে নিচের দিকে চলে গেছে। এতটা গরমে এতটা কষ্ট করার পরে ফাইনালি আমরা এই মন্দিরটার সামনে চলে এসেছি। এই সেই মন্দির যেটা দেখার জন্য আমাদেরকে এতটা খাড়াই চড়তে হলো। একদম পাহাড়ের টপে এই মন্দিরটা কিন্তু আছে। আমরা যে টাইমে এসেছি সেই টাইমে কিন্তু মন্দিরে পুজো হচ্ছে। এখান থেকে কিন্তু পুরো ঝাড়খণ্ডটাই এত সুন্দরভাবে দেখা যায়। আর এইদিকে পাহাড়, পুরো নিচের যে জায়গাটা সেটা কিন্তু দেখা যায়। আর আমরা আরেকটু আগে যে ঝর্ণাটা গেলাম, এই যে সেই ব্রিজ, যেটা জুম করলে বোঝা যাচ্ছে, এই যে সেই ব্রিজটা। ভেবেছিলাম এই বছরে তারকেশ্বরে যাব, কিন্তু তারকেশ্বরে যাওয়া হয়নি। এই শ্রাবণ মাসেই আমরা কিন্তু এই ঝাড়খণ্ডের এই মন্দিরটায়, মহাদেবের মন্দিরটায় এতটা কষ্ট করে এতটা চালাই এই ওপরে, এই নিচ থেকে উপরে এসেছি। আর এইটা হচ্ছে আমাদের 4 নম্বর ডেস্টিনেশন। এইটা দেখে মনে হচ্ছে যে এখানে আসা সার্থক হয়েছে। এই ওয়েদারটাই চাইছিলাম, আর এইরকমই একটা ওয়েদার পেয়েছি। জাস্ট এরকম একটা লোকেশনে এত সুন্দর ওয়েদার না, জাস্ট অসাধারণ লাগে। ড্যাম কিন্তু দুটো মাত্র খোলা আছে, আর জলের স্রোতটা দেখো। পাহাড়ে আসার পরে সব থেকে বেস্ট ওয়েদার যদি বলা যায় এরকম বৃষ্টিতে, বাট বৃষ্টিতে ভিজতে চাই না। এখনো বেশ কয়েকটা জায়গা ঘোরা বাকি। তো চলো নেক্সট ডেস্টিনেশনে আমরা যাই। এখানে কিন্তু দাদা আমাদের জন্য ওয়েট করে আছে বৃষ্টির মধ্যে, অলরেডি জোরে বৃষ্টি চলে এসছে। দাদা এখন আমরা কোথায় যাব? এখন আমরা বিষ্ণুদেবের মন্দিরে যাব। তো মানে আমার নাম বিষ্ণু, আর বিষ্ণুদেবের মন্দিরে যাচ্ছি। চলো, এখন আমরা চলে এসেছি আমাদের 5th ডেস্টিনেশনে, যেটা হচ্ছে বিষ্ণুদেবের মন্দির। আমার নামই বিষ্ণু, আর আমার একটা মন্দির আছে এখানটায়, আমি জানতামই না। আর এই সামনেটায় দেখছো, এখানটায় হয়তো ভোগ বিতরণ, মানে খাওয়া দাওয়ার যে অনুষ্ঠান সমস্ত, এত বড় একটা স্টেজ করা আছে। আর এই যে সামনে মন্দিরটা আছে, চলো মন্দিরে যাই। আর এখন ওয়েদারের কন্ডিশন প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছে। ড্যামের ওখানটায় ভাবছিলাম যে হালকা হালকা বৃষ্টি আসলে বেশ ভালো, বাট জোরেই বৃষ্টি নেমে গেছে, তাই জন্য এই যে ছাতা খাটাতে হয়েছে। আর এই যে মন্দিরটা বেশ সুন্দর, এটা কিন্তু নতুন করেছে। আর এখানে আশেপাশে বসার জায়গা রয়েছে, তোমরা এসে এখানে বৃষ্টিটা না হলে এখানে বসে সময় কাটাতে পারতে। যে সুন্দর একটা বিষ্ণু মাতার মন্দির রয়েছে এখানে। চলো তোমাদের আসল মূর্তিটা দেখাই একবার, কত সুন্দর দেখতে লাগছে বিষ্ণু মাতার মন্দিরটা। কিন্তু বৃষ্টিটা কিছুটা এখন কমেছে। বৃষ্টির মধ্যে কিন্তু এই অবস্থা, সব জায়গায় যারা যারা বাইরে ছিল সব ভেতরে ঢুকে গেছে, সবার হাতে এখন ছাতা চলে এসছে। এখন আমরা যাচ্ছি 7 ডেস্টিনেশনে। দাদা এখন আমরা কোথায় যাচ্ছি? বুড়ুডি লেকে। তো ওখানেই লাঞ্চটা হবে, তাই তো? আচ্ছা চলো, বুড়ুডি লেকে দেখা হচ্ছে একেবারে।
সব সময় তো আমরা কলকাতাতে রেস্টুরেন্টে বড় বড় জায়গাতে খাই, বাট এখানে এসে একটু আলাদা জায়গায় সব কিছুর ছাড়িয়ে একটা গ্রামের পরিবেশে এরকম একটা হোটেলে বসে, আর পাশে এরকম লেক, পাহাড়, আলাদা একটা ভাইবস। আর আমরা বেশি কিছু নিইনি, ভেবেছিলাম মাংসটা খাবো, যেটা এখানকার দেশি মুরগির মাংস ফেমাস, বাট সেটা এখন টাইম লাগবে আর ওয়েদারটাও একটু খারাপ আছে, তাই জন্য নর্মাল সবজি ভাত নিলাম আর একটা ডিম। হালকার মধ্যে খাবার দাবার কিন্তু এখানে বেশ ভালো টেস্ট আছে। আর তোমরা যদি দেশি চিকেন খেতে চাও এখানে 250 টাকা প্লেট, সেটাও খেতে পারো, বেশ ভালো। তো আমাদের খাওয়ার পরে এবারে এই সামনের দিকে যাব হচ্ছে যে লেক, মেন এই লেকে আসার সব থেকে বড় একটা রিজন হচ্ছে তোমরা কিন্তু এখানে এসে মিনি কাশ্মীরের মতো উপভোগ করতে পারবে। এত সুন্দর একটা জায়গা, এখান থেকে তোমরা বোট বুকিং করে বোট চড়তে পারো। এখন বোট চড়া হচ্ছে কিনা দেখতে হবে, যদি হয় তাহলে তো অবশ্যই চড়বো। কিন্তু বোটিংয়ের কেউ আসেনি, মানে যে কাকু হয়তো বোটিংটা করায় সেই কাকু এখনো নেই, বাট বোটে উঠে একবার চেক করে নিলাম। এই বোটটা চড়ার খুব ইচ্ছে, কিন্তু কাকু বললো যে লাঞ্চে বা কোথাও গেছে, তাই জন্যে বোটিংয়ের এখন হবে না, বাট খুব ইচ্ছা বোটিংটা করার, দেখা যাক হয় কি না। এখন ওয়েট করে করে অবশেষে নৌকা চালু শুরু হয়েছে, তখন একটু বেশি জোরে হাওয়া দিচ্ছিল, তাই জন্য নৌকাটা চালু হয়নি। এখন অবশেষে যেটার জন্য এখানটা এসেছিলাম সেটা সফল হবে। বলছি এখানে বোটিংয়ের কত ভাড়া আছে? পার হেড 100 টাকা, তাই তো? কতক্ষণ ঘোরাবেন? আধা ঘন্টা। আচ্ছা, এবারে যাব আমরা আমাদের শেষ গন্তব্যস্থল, সেটার নামটা আমি ঠিক জানি না। অটো ড্রাইভার যে কাকু আছে তাকে একবার জিজ্ঞেস করবো কি নাম সেই জায়গাটা। এখন কিন্তু কাকুকে জিজ্ঞেস করবো যে শেষ আমরা কোথায় যাচ্ছি। কাকু আমরা লাস্ট এটা কোথায় যাচ্ছি? হারাগিরি ফলস। হারাগিরি ফলস। ভাই একবার উইলি ঘর দিকে। হারাগিরি ওয়াটারফলস যেতে কিন্তু অনেকগুলো রাস্তা পড়ে, এরকম গ্রামের ভেতর দিয়ে ছোট ছোট অলিগলি পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা পড়ে। তো সেগুলো যাতে আমরা হারিয়ে না যাই তার জন্য আমাদের সাথে এই ছোট্ট গাইড আছে। এখানে এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এরা কিন্তু রবিবার দিন ছুটি হয়, আর ছুটির সময় এরা এখানে এসে, এত সুন্দর একটা জায়গায় এসে ঘুরতে, এরকম একটা ওয়েদারে কার না ভালো লাগে। আর জাস্ট তোমরা যদি এখানটাতে বসে ফটো তোলো, কেউ বুঝতেই পারবে না যে আমরা কলকাতা থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা দূরে এত সুন্দর একটা জায়গাতে এসছি আর এত সুন্দর একটা জায়গাতে ঘুরছি। আর এই একটা বেচারা মানুষ সবসময় পেছনে পড়ে যায়, এইটুকু বাচ্চা মেয়ে দৌড়ে দৌড়ে কোথায় চলে গেছে। ভাই এটা আমরা কোথায় এসে পৌঁছেছি? চারিদিকটাই পুরোটাই গাছ দিয়ে ঘেরা, পুরোটাই গাছ দিয়ে ঘেরা, হালকা হালকা আলো দেখা যাচ্ছে। আর এই যে জায়গাটা ছোট্ট ঝর্ণা, উপর থেকে যে জলটা আসছে, এই যে আমাদের ছোট্ট গাইড ও আমাদেরকে কিন্তু নিয়ে এসছে এই জায়গাটাতে। এটা হচ্ছে সত্যিকারের পয়সা উসুল, মানে পয়সা খরচা করে ঘুরতে আসার মজাই হচ্ছে এই জায়গাটা। আর এখানে কিন্তু দাদারা সবাই স্নান টান করছে, বাট দুঃখের বিষয় আমি স্নান করতে পারলাম না। কিছু কিন্তু এসছি তখন পুরো ফাঁকা ছিল, এর মধ্যে এখানে কি লোক কিলবিল হয়ে গেছে হঠাৎ করেই। এই ছিল আমাদের আজকের ভ্রমণের শেষ ডেস্টিনেশন টাটা। আমাদের এই ছোট্ট বনু কিন্তু আজকে আমাদের এই ওয়াটারফলসের গাইড ছিল। বনুর নাম কি? রাহিনী সিং। কোন ক্লাসে পড়িস তুই? 3। আর এই যে যারা নতুন আসে তাদেরকে গাইড দিস, এটা কি প্রত্যেক দিন নাকি শুধু রবিবার? রবিবার। আচ্ছা, ওর মানে স্কুল ক্লাস 3তেও পড়ে, তো স্কুল পাঠশাল করে, তার জন্য আসে না, শুধু রবিবার এলেই ওকে দেখতে পারবে। আর ও কিন্তু খুব সুন্দর গাইড দেয় আর ফটোও তুলে দেয় কিন্তু ভালো। আমাদের কয়েকটা ফটো তুলে দিয়েছে ভালো ভালো। তোমরা যদি আসো ওকে যদি দেখতে পাও, আর একবার নামটা বলে দেয়। রোহিণী সিং। রোহিণী সিং, ওকে কিন্তু খুঁজো, ও কিন্তু ভালো ফটো তোলে, ঠিক আছে? গাইডেন্স তো এখানে সবাই দিয়ে দেবে, বাট একটা ভালো ফটোগ্রাফার। আমরা এই যে ঘাটশিলাতে পুরোটা যে ঘুরেছি কাকুর অটোতে। কাকু তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও আর নামটা বলে দাও। নাম সুরেশ কুমার আগরওয়াল, ফোন নম্বর হচ্ছে 6299250558। আচ্ছা, কেউ যদি আপনাকে ফোন করে আসে, এসে যদি বলে আমার ভিডিও দেখে এসছে, আপনি কতর মধ্যে পুরোটা ঘুরিয়ে দেবেন, যেরকম আমাদেরকে ঘোরালেন? ঘুরিয়ে দেবো, কম বেশি করে ঘুরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাও স্টার্টিং কত থেকে করবেন আপনি বলুন? মিনিমাম 2000 টাকা। মিনিমাম 2000 টাকা। আমি যেরকম বললাম মোটামুটি সেই প্রাইসের মধ্যে তোমরা ঘাটশিলার বেস্ট কয়েকটা জায়গায় কিন্তু ঘুরে দেখতে পারবে কাকুর সাথে। আর কাকু সব জায়গায় টাইম দেয়, সময় দিয়ে সব কিছু ঘুরে দেখতে পারবে তোমরা। যেখানে আমরা ভেবেছিলাম পুরো একদিনে আমরা এই ঘাটশিলা জায়গাটা ঘুরে দেখতে পারবো না, বাট সেখানে আমরা এখন বিকেল 4টে বাজে আমরা এসেছি, এখানে সকাল 11টার মধ্যে আমরা চলে এসেছি, 10:30 11টার মধ্যে। আর আমাদের প্রায় সব জায়গায় ঘুরে দেখা। আর যিনি অটো ড্রাইভার কাকু ছিল তিনি সত্যিই খুবই ভালো, প্রায় সব জায়গায় আমাদের ঘুরিয়ে দেখিয়েছে আর টাইমও দিয়েছে। মাত্র 2000
টাকার বিনিময়ে, যেখানে অন্যান্য ড্রাইভার যারা ছিল তারা কিন্তু বেশি চাইছিল। 2000 টাকায় ঘাটশিলার এরকম স্পট, এটা আমাদের শেষ স্পট ছিল। আর এখন আমরা যাব অটো থেকে সোজা ঘাটশিলা। ভিডিওটা করছি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে আর পুরো ব্লগের মধ্যে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনে ক্লিক করে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমাদের জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও বানানোর জন্য কিন্তু আরও ভালো ভালো জায়গায় যাব, পুরোটা এক্সপ্লোর করে দেখাবো।